শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। মঞ্জুরি দাবির উপর আলোচনায় বলা হয়, সর্বজনীন করা হয়েছে ফ্যামিলি কার্ড। সুবিধা দেবার ক্ষেত্রে দলীয়করণ হবে না। শিক্ষা এবং স্বাস্থ্য সেবার উন্নতির দাবি তোলেন একাধিক সংসদ সদস্য। জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্ট মাসের শেষেই মিলবে বিদ্যুৎ। সরকারি ও প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। কণ্ঠফুটে পাশ হলো 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। সকালে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দিনের শুরুতেই মঞ্জুরি প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। 2026 অবিলম্বে বিবেচনা। এ সময় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরব হন একাধিক সংসদ সদস্য। বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া উচিত। হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা, তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ। ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রকল্প দেওয়া হয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব করতে হলে তো সেখানে ওয়াইফাই থাকতে হবে, ওয়াইফাই থাকতে হলে তো সেখানে বিদ্যুতের সরবরাহ থাকতে হবে। বাজেট বাড়ানো হয়েছে এবং এই বাজেটকে যত উপযুক্তভাবে মানব সম্পদের জন্য এটি বিনিয়োগ করা হচ্ছে, এই বিনিয়োগের জন্য এই ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ না করে এই বাজেটটি মঞ্জুর করা হোক। প্রকৃত সুবিধাভোগীদের দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। এখানে দলীয়করণ হচ্ছে না বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সময়ে মিলবে বিদ্যুৎ। এক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল দলীয় অথবা তথাকথিত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যারা তাদের প্রতিনিধি ছিল। কারণ বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। সংসদে এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা ছাঁটাই প্রস্তাব প্রত্যাহারের দাবি করেন। পরে আলোচনার সুযোগ আর দেন না স্পিকার। মন্ত্রণালয় ও বিভাগের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করা হয়। এরপর সংসদ সদস্যরা পাশ করেন নির্দিষ্টকরণ বিল। সার্বজনীন প্রাথমিক শিক্ষার সুযোগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে নতুন বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব। তিনি বলেন, এটি কোনো বড় চ্যালেঞ্জ হবে না। বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খানও মনে করেন, তার আমলে নেওয়া নানা পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় কঠিন হবে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অবসরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য আহসান হাবিব। নতুন ও পুরনো দুই চেয়ারম্যানের সম্মানে সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয়োজন করে বরণ ও বিদায়ী অনুষ্ঠান। বিভিন্ন পরিবর্তন, নতুন ট্যাক্স আরোপ। বরণ অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব জানান, রাজস্ব আদায়ে তার লক্ষ্যের কথা। প্রতিশ্রুতি দেন সততা ও আন্তরিকতার সাথে কাজ করার। রাজস্ব আদায়টা সততা আন্তরিকতার সাথে দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন আব্দুর রহমান খান। অবসরে যাওয়ার আগে বিদায়ী অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানকে পথ দেখান রাজস্ব আদায়ের। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে এগুলোকে ক্যারি করতে হবে, সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। বিদায়ী এনবিআর চেয়ারম্যান বলেন, 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। আমরা এই বছর আশা করি 4,15,000 থেকে 20,000 কোটি টাকা আদায় করতে পারবো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের নিরাপত্তা ও স্পর্শকাতর ইস্যু মাথায় রেখেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে এই প্রকল্পে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, চীন যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে এর সম্ভাব্যতা যাচাই করা হবে। দেশের স্বার্থ বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির তদন্ত স্বাধীনভাবে করবে দুদক। এক্ষেত্রে সরকার বাধা হবে না।
আর যে নামেই হোক কার্যক্রম নিষিদ্ধ থাকা পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। ভরা মৌসুমে বন্যা আর শুকনো মৌসুমে খরায় হাহাকার তিস্তা পাড়ের মানুষের। এই অবস্থায় ভারতের সাথে বহুকাঙ্ক্ষিত তিস্তা চুক্তিও হচ্ছে না। বিকল্প হিসেবে চীনের কাছ থেকে আসে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এ নিয়ে প্রথমে এগুলেও ভারতের বিরোধিতায় থেমে যায়। ক্ষমতায় এসে বিএনপি সরকার নতুনভাবে সাজাতে চায় তিস্তা মহাপরিকল্পনা। এ নিয়ে শি জিনপিং ও তারেক রহমানের বৈঠকে আলোচনা হয়েছে। তবে এই প্রকল্পে চীনের অর্থনৈতিক ও কারিগরি সহায়তার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলেও ভারতের সাথে তিস্তা চুক্তির আলোচনাও চালিয়ে যাবে সরকার। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না। চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এক্ষেত্রে গুরুত্ব পাবে দেশের স্বার্থ। মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে, ফিজিবিলিটি দেখা হবে এবং সেটা অনুযায়ী আমরা এগিয়ে যাব। টিআইবির রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতি বেড়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস আমলের দুর্নীতি তদন্তের কথা বলেছেন। এ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কমিশন গঠন হলে এক্ষেত্রে দুদক স্বাধীনভাবে কাজ করবে। যখন দুদক গঠিত হবে, স্বাধীন কমিশন হিসাবে এটা তার মতো করে তদন্ত করা, কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। এমনকি কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করারও চেষ্টা করেছে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সংগঠিত হওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন দলীয় না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য দেশি গণমাধ্যমে প্রচার না করার আহ্বানও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে সাদা কালো পতাকা টানানোর বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি। কাদের ইন্ধনে এই কর্মকাণ্ড চলছে, এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সহ 3 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুকে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে মাত্র 10 বছর। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষ, দুপক্ষই যাবেন আপিলে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় 2025 সালের নভেম্বরে। তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সাক্ষাৎকার, গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি, কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ আনা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেন 10 জন, ইনুর পক্ষে 2 জন দেন সাফাই সাক্ষী। মঙ্গলবার বিচার শেষে ইনুর মামলায় রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে ট্রাইব্যুনাল জানান, তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 5টি অভিযোগই প্রমাণিত হয়নি। টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, ষড়যন্ত্র, গণভবনে বৈঠক করে কারফিউ জারি, ছাত্রদের জঙ্গি তকমা সহ 3টি অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে প্রতি অভিযোগে 10 বছর করে 30 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে তাকে মাত্র 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান বিচারক। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনাতে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হওয়া
হইতে পারে না। রায়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জানান রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। এই রায়ে অসন্তোষ জানায় আসামি পক্ষ, তাদেরও দাবি ন্যায় বিচার পাননি। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পরই দুই পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আদেশ দেন। এই মামলায় ফজলে করিম চৌধুরী সহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন 5 জন, বাকিরা সবাই পলাতক। আগামী 6 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে আসামি পক্ষ টানা 3 কার্যদিবসে অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা। এর আগে 5 এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। 7 এপ্রিল 3 অভিযোগে 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। আর 22 জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। জনাব ফজলে করিম চৌধুরী সহ 5 জন অন্যান্যদের এবং পলাতক যারা অভিযুক্ত সকলের বিরুদ্ধে এই বিশেষ আইনের অধীনে উল্লেখিত ধারাসমূহের অধীনে অভিযোগ গঠন করে পরবর্তী 6 আগস্ট 2026 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। সামুরাইদের দুর্গ গুড়িয়ে ব্রাজিল এখন শেষ 16তে, কিন্তু 6 জুলাই নকআউটের অগ্নিপরীক্ষায় সেলেসাউদের সামনে কে? 2010-এ চূর্ণ হওয়া চেনা প্রতিপক্ষ আইভরি কোস্ট, নাকি 4 বারের দেখা একবারও হারাতে না পারা ব্রাজিলের সেই চিরকালের আতঙ্ক নরওয়ে? উত্তরটা মিলবে মঙ্গলবার রাতেই। জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর গল্পটাই এখন সেলেসাউদের আসল জ্বালানি। প্রথমার্ধে ব্রাজিলের জালে জাপানের গোল, সেলেসাও ভক্তদের চোখে মুখে চিন্তার ভাঁজ। কিন্তু দ্বিতীয়ার্ধেই নিজেদের খোলস ছেড়ে বেরিয়েছে 5 বারের চ্যাম্পিয়নরা। জাপান সামুরাইদের রক্ষণ দুর্গ চূর্ণ করে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল ব্রাজিল। দারুণ এই জয়ে শেষ 16তে পা রাখল হেক্সা মিশন পূরণের লক্ষ্যে থাকা আনচেলত্তির শিষ্য। নকআউটের অগ্নি পরীক্ষায় ব্রাজিলের সামনে এখন কে? আইভরি কোস্ট নাকি নরওয়ে? মঙ্গলবার রাতেই নির্ধারণ হবে সেলেসাউদের প্রতিপক্ষ। এখন দেখা যাক দুই প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের অতীত ইতিহাস কেমন। আইভরি কোস্টের সাথে তুলনায় ব্রাজিলের মুখে চওড়া হাসি ফুটতেই পারে। 2010 সালের স্মৃতি অবশ্যই সবার মনে আছে। ফেবিয়ানোর জোড়া গোল আর এলানোর নিশানা ভেদে 3-1 ব্যবধানে আইভরি কোস্টকে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। দিদিয়ে দ্রগবা একটা গোল শোধ করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। তবে হ্যাঁ, 88 মিনিটে কাকার সেই লাল কার্ড খাওয়ার তিক্ত স্মৃতি কিন্তু ব্রাজিল সমর্থকরা আজও ভোলেনি। কিন্তু প্রতিপক্ষ যদি নরওয়ে হয় তবে কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। পরিসংখ্যান বলছে এই ইউরোপিয়ান দলটির বিপক্ষে ব্রাজিল যেন এক অচেনা দল। 4 বারের দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি সেলেসাওরা, উল্টো হেরেছে 2টিতে, আর বাকি 2 ম্যাচ ড্র। 1998 বিশ্বকাপের গ্রুপ পর্বেও বেবেতার গোলের পরও 2-1 ব্যবধানে হারতে হয়েছিল ব্রাজিলকে। শুধু বিশ্বকাপেই নয়, প্রীতি ম্যাচেও যেন ব্রাজিলের জন্য এক আতঙ্কের নাম নরওয়ে। অতীত যাই বলুক, জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর গল্পটাই এখন ব্রাজিলের আসল জ্বালানি। আইভরি কোস্টের চেনা ছন্দ নাকি নরওয়ের বিপক্ষে কালো ইতিহাস ভাঙার মিশন? 6 জুলাই নিউ জার্সিতে সাম্বা ঝড়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিপদে কেপ ভার্দে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে উঠেছে ধর্ষণ ও মারধরের গুরুতর অভিযোগ। নিউজিল্যান্ডে ফিফা সিরিজ চলাকালে দলের এক ব্রাজিলিয়ান তরুণী দোভাষী এই অভিযোগ করেন। অভিযোগের পর শারীরিক পরীক্ষায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো। এই ঘটনা তদন্ত চলছে, আর অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন কেপ ভার্দের অধিনায়ক। বিষয়টি পর্যবেক্ষণ করছে ফিফাও। নকআউটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে এই বিতর্ক কেপ ভার্দের শিবিরে বড় ধরনের অস্বস্তি ও চাপ তৈরি করেছে।
বিশ্বকাপের নকআউট পর্বের আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে আবারও দলের সাথে অনুশীলন করে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেও দ্রুত সেরে উঠেছেন এই ডিফেন্ডার। রোমেরো ফেরায় আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী কোচ লিওনেল স্কালোনি। টানা 3 জয়ে নকআউটে ওঠা বর্তমান চ্যাম্পিয়নরা এখন শক্তির দল নিয়েই নকআউটের লড়াইয়ে নামতে প্রস্তুত। ব্রাজিলের কাছে নাটকীয় হারে জাপান কোচ মাথা নত করে ক্ষমা চাইলেন। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। খেলোয়াড়দের সামনে এবং গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই হারের পুরো দায়িত্ব তার। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে শেষ হলো জাপানের বিশ্বকাপ অভিযান। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে মোরিয়াসু ফুটবলারদের প্রশংসা করে বলেন, সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। এখন এই হতাশাকে শক্তিতে পরিণত করে আরও ভালোভাবে ফেরার লক্ষ্যই জাপানের। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 1700, আহতের সংখ্যা 5000-এর মতো। এখনও নিখোঁজ আনুমানিক 50,000 মানুষ। ভূমিকম্পের প্রায় 1 সপ্তাহ পরও জীবিত উদ্ধার হচ্ছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে 27 দেশের 2000-এর বেশি কর্মী। জাতিসংঘের তথ্যানুসারে ভূমিকম্পে 2500-এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত। এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এখন পর্যন্ত 500 আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো 3 থেকে সর্বোচ্চ 5.2 মাত্রার ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে এবং রেকর্ড উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে বিরোধী সংসদ সদস্যরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ যথাযথভাবে ব্যবহারের দাবি জানান। সকালে বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি এবং ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। 2027 সালের 30 জুন মঞ্জুরি দাবির উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অনুমোদনের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ছাঁটাই আলোচনায় অংশ নেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে, অথচ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির রেকর্ড উন্নতি হয়েছে। বর্তমান সরকার অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় কাউকে গ্রেপ্তার করছে না। এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে নতুন বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হ্রাসের প্রস্তাব করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বাজেট ব্যবহারে স্বচ্ছতার দাবি জানান তারা। পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত জাতীয় বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার, কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। বর্তমান সরকার রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিবিড়ভাবে কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তিনি আর শপথ নিতে পারবেন না। এই রায়কে মাইলফলক উল্লেখ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকের আইনজীবী শিশির মনির। এই আসনে নতুন করে নির্বাচন হলে তাতে আসলাম চৌধুরীর অংশগ্রহণে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের আদেশে বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। যদিও নির্বাচনের আগেই আপিল বিভাগ জানিয়ে দেন নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও ঋণখেলাপি ইস্যু থাকায় ফলাফল ঘোষণা ও গেজেট স্থগিত থাকবে। মঙ্গলবার সব পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানালেন আসলাম চৌধুরী ঋণখেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঋণ খেলাপের প্রতি আইনকে অ্যাপ্লাই করার যে একটি পদক্ষেপ আজকে আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ আশান্বিত হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বললেন, চট্টগ্রাম ৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। ঋণখেলাপি সংসদ সদস্যদের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ রায়ে কি পর্যবেক্ষণ দেন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে সব পক্ষকে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিকেল ৩টার পর থেকে সীতাকুণ্ডের কুমিরা, ফকিরহাট, ফৌজদারহাট, লিংক রোড, ছোট দারোগাহাট সহ বিভিন্ন অংশে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে তারা। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক অবরোধের কারণে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে এক ভিডিও বার্তায় এলাকার বাসিন্দা ও নেতাকর্মীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। এছাড়া রাস্তা অবরোধ তুলে নেওয়ার আহ্বানও জানান তিনি। জনগণের বুটে চট্টগ্রামের সমস্ত আসনের সবচেয়ে বেশি ভোট পেয়েছে আসলাম চৌধুরী। জনগণ যেখানে ম্যান্ডেট দিয়েছে সেখানে নীল নকশার কোন ধরনের রায় কিন্তু জনগণ এটা মেনে নেবে না। এই রায় ষড়যন্ত্র রায়ের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়াই আমরা সফল হবে ইনশাআল্লাহ। মেক্সিকোতে হাই ভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে মরক্কো। রাউন্ড অফ 32 থেকেই বিদায় নিল এবারের আসরের ফেভারিট তকমা নিয়ে আসা অরেঞ্জরা। বিপরীতে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ 16তে উঠল আটলাস লায়ন্সরা। মরক্কোর বিপক্ষে 72 মিনিটে ম্যাচের প্রথম গোল করে নেদারল্যান্ডস। এরপর 91 মিনিটে সেই গোল শোধ করে গতবারের সেমিফাইনালিস্টরা লড়াই জমিয়ে তোলে। 1-1 স্কোর লাইন নিয়ে খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও ফলাফল না আসলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। বিশ্বকাপে আরও একটি ফাইনালের মিশনে নিউ জার্সি স্টেডিয়ামে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি মাঠে গড়াবে দিবাগত রাত ৩টায়। শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠে ফ্রান্স। শেষ ম্যাচে নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দল, যেখানে হ্যাটট্রিক করেন দেমবেলে। অন্যদিকে জাপানের সঙ্গে 1-1 গোলে ড্র করে তৃতীয় সেরা দল হিসেবে শেষ 32-এ জায়গা করে নেয় সুইডেন। বিশ্বকাপে দুই দলের এটি প্রথম দেখা হলেও সর্বশেষ মুখোমুখিতে 2020 সালে উয়েফা নেশনস লিগে সুইডেনকে 4-2 গোলে হারিয়েছিল ফ্রান্স। তাই নকআউটের এই ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামছে গতবারের রানার্স আপরা। কাতারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠক ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোচনার সম্ভাবনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দোহায় আজই মুখোমুখি হচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। অন্যদিকে তেহরান বলছে সরাসরি বৈঠকের কোনো পূর্ব পরিকল্পনাই করা হয়নি, বরং সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি জানতেই মধ্যস্থতাকারীদের সাথে সাক্ষাতে দোহায় যাচ্ছেন ইরানের বিশ্লেষক।
2 দিনের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ইরান আবার সংঘাত বন্ধে রাজি হলেও শান্তি প্রক্রিয়ায় পরবর্তী ধাপ নিয়ে দুপক্ষের বক্তব্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মঙ্গলবার কাতারের দোহায় মুখোমুখি বসবে দুপক্ষ। সাম্প্রতিক সংঘাতের পর ইরানই এ বৈঠকের অনুরোধ করেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য আলোচনায় অংশ নিতে কাতারের পথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। আগামীকাল দোহায় এ বিষয়ে একটি বৈঠক হবে। সেটি গুরুত্বপূর্ণ হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা তা জানতে পারবো। সামরিকভাবে আমরা প্রায় জিতেই গেছি। আমরা চাই না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে রাজি হয়েছে। তবে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের ভাষ্য, চলতি সপ্তাহে কোনো কারিগরি বা ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সূচি নেই। তবে তেহরানের জব্দ করা অর্থ ফেরতের অগ্রগতি আলোচনায় একজন বিশেষজ্ঞ প্রতিনিধিকে কাতারে পাঠানোর কথা জানিয়েছেন। আমাদের কোনো ওয়ার্কিং গ্রুপের নির্ধারিত বৈঠক নেই, তাই দোহায় আমাদের কোনো আলোচনাও হচ্ছে না। গণমাধ্যম থেকে জেনেছি কয়েকজন মার্কিন কর্মকর্তা সেখানে যাচ্ছেন, তবে কাতারে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের উপস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা পুরোপুরি দ্বিপাক্ষিক বিষয়। ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তবে তেহরানও তার অঙ্গীকার পূরণ করবে। তবে জব্দকৃত সম্পদ ফেরত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে অগ্রগতি না হলে পারমাণবিক আলোচনা শুরু হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন। এর আগে যুক্তরাষ্ট্র ইরান টানা 2 দিনের পাল্টাপাল্টি হামলায় সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হামের চলমান প্রকোপের মাঝে ডেঙ্গুরও ভয়াবহ রূপের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু এরই মধ্যে প্রাণ কেড়েছে 18 জনের, যাদের মধ্যে 13 জন মারা গেছেন জুন মাসেই। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দুর্বল মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা আর ডেঙ্গুর অনুকূল আবহাওয়ায় সামনের দিনগুলোতে ঝুঁকি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। তাই দিয়েছেন সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ। হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্ষা মৌসুম ও এর শেষে অর্থাৎ জুলাই আগস্টে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি হয়। বিগত বছরগুলোয় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা এ হার আরও বাড়িয়ে দিয়েছে। এ বছরও দেশব্যাপী দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। মাথা যন্ত্রণা, মাজা ব্যথা, বুকে লাঞ্চের সমস্যা হয়েছে নাকি জানি না। একটা দুর্বলতা আছে, মাথা নিচের কেমন করে, অস্বস্তি বোধ করি, পেট খারাপ, গায়ে গাতের ব্যথা আছে। গতকাল ডেঙ্গু রোগী ছিল 17 জন, আজকে হয়েছে 32 জন। এত রোগী সেবা দিতে যে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা সাধারণত দেখি যে সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে আমাদের পিক ইনসিডেন্স হয়, বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়, কিন্তু এবছর আমরা আগেই দেখতেছি অনেক রোগী। প্রায় প্রতিদিন বৃষ্টি, মশা নিয়ন্ত্রণে মনোযোগের অভাব, তার উপর হামের এমন নজিরবিহীন সংক্রমণ, সব মিলিয়ে এবারের পরিস্থিতিকে গুরুতর বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। নিয়ন্ত্রণ নির্মূলের জন্য কাজ হচ্ছে না, আবার ডেঙ্গু বাড়ার জন্য একটি উর্বর ক্ষেত্র রয়েছে, অন্যদিকে মানুষের অধিকাংশের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই তিনের সমন্বয়ে ডেঙ্গুর একটি ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কাও রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। 2 থেকে 3 দিন মশার বাসস্থান, ঝোপঝাড়, ময়লা পানির জায়গাগুলো, জমে থাকা পানির জায়গাগুলো পরিষ্কার করা এবং একই সাথে মশার যে লার্ভা বা শুকোকীট মারার ওষুধটি ছড়ানো এবং উড়ন্ত বা প্রাপ্তবয়স্ক মশা মারার ওষুধ ছিটানো। যদি কাজগুলি আমরা যুগবদ্ধভাবে করতে পারি সরকারের উদ্যোগে, নেতৃত্বে, তাহলে আমরা ডেঙ্গুর প্রকোপকে থামাতে সমর্থ হব। সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন, তাই নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ারকে। বিটিভি, কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রিয় কর্মস্থল চারুকলা প্রাঙ্গণে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে।
বাংলাদেশের শিল্পকলা ও পুতুল নাট্যের অন্যতম বাতিঘর মুস্তাফা মনোয়ার তার শেষ বিদায়ের দিনে অশ্রুসিক্ত চোখে প্রিয়জনকে স্মরণ করলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহকর্মী ও অনুচরা। বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে প্রথম জানাজায় অংশ নেন সাবেক ও বর্তমান সহকর্মী সহ অনেকেই। স্মৃতিচারণে তারা বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। চলচ্চিত্র করলেন না কেন? এটা তো আপনার জন্য অনেক একটা বিরাট ছিল, আপনার অবদান করতে পারতেন। তখন স্যার অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, মেনকা, এটা আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আধুনিক টেলিভিশনের রূপকার এক কথা ছিল। আমাদের এখন এতগুলো টেলিভিশন চলে, কিন্তু আতুর ঘর কিন্তু এখান থেকে বিকাশটা করেছে। ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি, স্টুডিওতে যেতাম, অনুষ্ঠান দেখতাম, আব্বুর কাজ দেখতাম, ভালো লাগতো। এখন ফর দ্য লাস্ট টাইম আসলাম। শোকাবহ এই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রীও বিটিভি প্রাঙ্গণে স্মরণ করেন মুস্তাফা মনোয়ারের সৃষ্টিশীলতাকে। যারা মুস্তাফা মনোয়ার সাহেব এমন একজন মানুষ ছিলেন, দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তাফা মনোয়ার। সংশ্লিষ্ট সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে, এবং এই ক্ষেত্রে আমি সার্বক্ষণিক পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করব। ওনার মধ্যে এত বহুমাত্রিক গুণের সমাবেশ ছিল যে শিল্প সংস্কৃতির কোনো অঙ্গনেই তাকে ছাড়া ভাবা যেত না। এরপর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। শহীদ মিনারে শেষ শ্রদ্ধাতে এসে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্মরণ করেন এই মহান শিল্পীর কর্ম ও জীবনকে। মুস্তাফা মনোয়ারের যে সৃষ্টিশীলতা, যে শিল্পকর্ম, যে অবদান, সেটাকেও আমরা ধরে রাখবো। এত মগ্ন শিল্পের মানুষ আসলে আমি জীবনে খুব কম দেখেছি। পাপেটের মাধ্যমে যে অনেক জনসচেতনতা তৈরি করা যায়, শুধু বাচ্চা না, পুরো সমাজকে যে বিভিন্ন জনসচেতনমূলক বিভিন্ন বিষয়ে উনি অবহিত করেছেন, সেটা পরবর্তীতে আমাদের কাজে লেগেছে। 850 জন মেম্বারের যে প্রতিষ্ঠান ডিরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ, যে পেশাগত সংগঠনগুলো আছে, তার মধ্যে একটি অন্যতম সংগঠনে উনি পরিণত করতেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন যেখানে শিক্ষকতা করেছেন, সে প্রিয় প্রাঙ্গণে সাবেক সহকর্মী, পরিচিত মহল আর সাধারণ শিক্ষার্থীদের শেষ ভালোবাসায় সিক্ত হন মুস্তাফা মনোয়ার। চারুকলার আবেগ ঘন বিদায় পর্ব শেষে বিকেলে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই তার দাফন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। জার্মান ফুটবলের ইতিহাসে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়। 2026 বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন দেশের সাফল্যের অন্যতম কারিগর ম্যানুয়েল নয়ার। এর আগে 2024 ইউরো চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই তারকা। তবে জার্মানির অনুরোধে সেই সিদ্ধান্ত বদলে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে ফেরেন। জার্মানির হয়ে 124টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়ার আধুনিক ফুটবলের গোলরক্ষকের সংজ্ঞাই বদলে দিয়েছেন। গোল লাইন ছেড়ে ডিফেন্সের পেছনে উঠে এসে খেলার যে নতুন ধারা তিনি প্রতিষ্ঠা করেন, যা তাকে সুপার কিপার যুগের আইডল হিসেবে আলাদা মর্যাদা এনে দিয়েছে। 2014 ব্রাজিল বিশ্বকাপে জার্মানির ট্রফি জয় এবং টুর্নামেন্টের সেরা রক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জেতা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ 62টি সেভের রেকর্ডও তার দখলে। জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় উদযাপনে প্যারাগুয়েতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছে প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা বিষয়টি জানিয়েছেন। 2002 বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। 2 যুগ পর যুক্তরাষ্ট্রের বোস্টনে সেই হারের শোধ নিল প্যারাগুয়ে। ছুটির আদেশনামায় স্বাক্ষর করার একটি ছবি শেয়ার করে প্রেসিডেন্ট লিখেছেন, আজ পুরো দেশ আনন্দে ভাসছে। এই ঐতিহাসিক দিনে সব প্যারাগুয়েন যেন একসাথে উদযাপন করতে পারে। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করল প্যারাগুয়ে। এর আগে ইকুয়েডর গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে ছুটি ঘোষণা করেছিল। জাপানের ইকোহামাতে 2002 বিশ্বকাপ ফাইনাল জয়ের পর হারিয়ে যায় ব্রাজিলের যোগবর্ণিত ফুটবল শৈলী। কিন্তু 24 বছর পর সেই জাপানের বিপক্ষেই যেন ফিরে এলো সাম্বার ছন্দ। বিশেষ করে জাপান ম্যাচে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণ আর দাপুটে পারফরম্যান্স
মন জয় করেছে সবার। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা। একের পর এক আক্রমণ, ডিফেন্স চেরা পাস, ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং, হার না মানার মানসিকতা, এটাই তো ব্রাজিলের ফুটবলের সৌন্দর্য। কেউ বা একে বলে থাকে যোগবনিত, কারো কাছে এর নাম সাম্বার ছন্দ। যে নামে ডাকুন না কেন, এই সুন্দর ফুটবলের জন্যই কোটি কোটি মানুষ ব্রাজিলের ফুটবলের ভক্ত। কিন্তু জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে 2002 বিশ্বকাপ ট্রফি জয়ের পর সেই যোগবনিত যেন হারিয়ে গেছিল ব্রাজিলের ফুটবল থেকে। দীর্ঘ 24 বছরের অপেক্ষার পর আবারও সেই চেনা ব্রাজিল ফিরল, দৃষ্টিনন্দন, মন জয় করা সুন্দর ফুটবলের ছন্দে। কিন্তু সৃষ্টিকর্তার মহিমাটা দেখুন ব্রাজিলের ফিরে আসার গল্পেও সেই জাপান। হিউস্টনে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে অসাধারণ ফুটবল খেলেছে তাতে আপনি বলতে বাধ্য, এই তো সেই হারিয়ে যাওয়া সাম্বার ছন্দময় ফুটবল। ম্যাচের 58 মিনিটে ভিনিসিয়াসের এই আক্রমণটি দেখুন। গোল হয়নি ঠিকই, তবে এতে ছিল যোগবনিত ফুটবলের সব রসদি। জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধে 70% বল পজিশন রেখেছে ব্রাজিল, অর্থাৎ বলে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। এশিয়ার সেরা দেশটির অনবদ্য লো ব্লক ডিফেন্সের মাঝেও ব্রাজিল করেছে 11টি সফল আক্রমণ। সেকেন্ড হাফে দিয়েছে 322টি পাস, ফ্রি কিক আদায় করেছে 7টি, কর্নার পেয়েছে 4টি। গোল পাবার এক্সজি ছিল 1.70। এই তো সেই ব্রাজিল যার ভক্ত আপনি আমি সহ কোটি কোটি ফুটবল প্রেমী। 2-1 গোলের জয়টা অনায়াসে 4-1 হতে পারত, কিংবা ডেনিলোর মিস পাস না হলে আর ক্যাসিমিরোর গতিটা একটু বেশি থাকলে রাখা যেত ক্লিন শিটও। তবে আজ না পাওয়ার গল্প বলার দিন নয়, আজ ব্রাজিল আর দেশটির ভক্তদের কেবল অর্জনের দিন। ভিনিসিয়াস, রায়ান, এনরিকদের অনবদ্য গতি, গিমারেশের দুর্দান্ত পাসিং রেঞ্জ, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইসের অনবদ্য ক্রস, বুনো ক্যাসিমিরোর নিখুঁত হেডার, সেই সাথে ডন কার্লোর অসাধারণ ট্যাকটিক্স। বিশ্বকাপ শুরুর আগে যারা ফেভারিট লিস্টে রাখেনি ব্রাজিলকে, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করবে ব্রাজিলের এই ম্যাচ। এই ব্রাজিলকেই তো খুঁজছিল সেলেসাও ভক্তরা, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আসছে জুলাই থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত হবে, সেই সাথে বকেয়া বেতনও পরিশোধ করা হবে জুলাইয়ে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের দলমতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এ সময় শিক্ষামন্ত্রী মূল ইসলামের পথে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মাদ্রাসা ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ইকরা বলে কি শুরু হয়নি কোরআন শরীফে? তাহলে শেখো, শিখতে হবে, লেখাপড়া করতে হবে। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এ পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে 1,500 মামলা করা হয়েছে, যার সমন জারি বাকি রয়েছে আরও 38,000। মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে এআই ক্যামেরা ভিত্তিক ট্রাফিক মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের একার পক্ষে রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সিগন্যাল ব্যবস্থা। 1.5 মাস আগে ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ কার্যক্রম শুরু করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময়ে কারওয়ান বাজার, বাংলা মোটর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক ফলও মিলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে
ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। জানান, এখন পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে ১৫০০ মামলা হয়েছে। এছাড়া আরও ৩৮,০০০ সমন জারি প্রক্রিয়াধীন। বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লেক রোডে এআই ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কেবল পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের সমন্বিত উদ্যোগ। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ডিএমপি কমিশনার আরও জানান, এআই ক্যামেরায় নজরদারির ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেড়েছে। সড়কে ফিরেছে শৃঙ্খলা, কমে এসেছে যানজট। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল স্থাপত্য শিল্পের আধুনিকতা ও স্থানীয় পরিচয়ের সেতু বন্ধন শীর্ষক সেমিনার। সোমবার শাহ সিমেন্টের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এআইএ গোল্ড মেডেল জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মার্লন ব্ল্যাকওয়েল। সেমিনারে দেশি বিদেশি স্থপতি, প্রকৌশলী, শিক্ষাবিদ ও নির্মাণ খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। আধুনিক স্থাপত্য, স্থানীয় সংস্কৃতি, টেকসই নগর উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন তারা। আয়োজকরা জানায়, বিশ্বমানের স্থাপত্য চর্চা ও স্থানীয় অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা, দেয় অভিবাসন বিরোধী স্লোগান। এর আগে কাগজপত্রবিহীন অভিবাসীদের দেশ ত্যাগের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কয়েকটি সংগঠনের নেতৃত্বে চলা এই আন্দোলন ঘিরে আতঙ্কিত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বৈধ অভিবাসীরাও। গত কয়েক মাসে বিক্ষোভের অজুহাতে লুটপাট, ভাঙচুরের শিকার হয়েছে অনেক বিদেশির দোকানপাট। মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।